অনেক উদ্যোগ, দেশে বিদেশে নানা তৎপরতা, তারপরও ৯ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা আলো জাগছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নীতি সুধার কমালো বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এটি দুঃসাহসিক পদক্ষেপ। মন্ত্রীর দাবি, 4 মাসে লোকসান 18,000 কোটি টাকা। ওএসডি চেয়ারম্যান বলছেন, লোকসান নেই, তুঘলকি কাণ্ড চলছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে। 24শে 2রা আগস্টে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ছাত্র জনতার আন্দোলন। দ্রোহ যাত্রা কাঁপন ধরিয়ে দেয় ক্ষমতার মসনদে। রাশিয়ার মস্কোর একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে হামলাকারী সহ নিহত 3, আহত হয়েছেন অন্তত 21 জন। ৯ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। 2017 সালের অগাস্টে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি তার একটিও। এমনকি খোদ জাতিসংঘ মহাসচিব ছুটে এলেও হয়নি কোনো কাজের কাজ। এই অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশে। প্রায় একই পরিস্থিতি থাকে পরের বছরও। এরপর 2025 সালে আবারও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাস করছে প্রায় 17 লাখ রোহিঙ্গা। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা আলোচনা হলেও কোনো কিছুতেই আসেনি ফলাফল। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আবারও তোড়জোড় শুরু হয়। একাধিক আন্তর্জাতিক সম্মেলন, এমনকি জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও মেলেনি কোনো ফল। বিশেষজ্ঞরা বলছেন, রাখাইনের পরিস্থিতি নিরাপদ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। মিয়ানমারের অবস্থার যদি পরিবর্তন না হয়, যেভাবেই চেষ্টা করা হোক, আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো নিয়ম নেই বা এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যে বলপূর্বক এদেরকে ফেরত পাঠানো হবে, যে কারণে এদেরকে প্রবেশ করার অনুমতিও দিতে হয়েছিল। এবং এটাও বুঝতে হবে যে এখানে যেই পরিমাণ মানুষ আছে এবং এটা ক্রমশ বাড়ছে, তো এত লোককে কিন্তু একবারে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং সেটারও একটা মাস্টার প্ল্যানের মতো লাগবে যে শর্ট টার্ম ইমিডিয়েটলি কে কোথায় যেতে পারে, কিভাবে যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জাতিসংঘ কিংবা এক বা দ্বিপক্ষীয় উদ্যোগে সমাধান আসবে না রোহিঙ্গা সমস্যার। এ অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের একটা অর্থনৈতিক করিডোর করা, তার মাধ্যমে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ওই সম্ভাবনাটার জন্য আমাদের গবেষণা দরকার, খুব তাড়াতাড়ি দরকার, যে এটা কীভাবে হতে পারে। কারণ তাদের রাষ্ট্রদূতকে যখন প্রশ্ন করা হয়েছিল, চীনের রাষ্ট্রদূত তিনিও বলেছিলেন যে হ্যাঁ, রোহিঙ্গার সমস্যা এই ইকোনমিক করিডোরের মাধ্যমেও হয়তো সম্ভব। শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নীতি সুধার কমালো কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতি সূত্র বলছে, এতে কমবে ঋণের সুদহার, বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এটি এক দুঃসাহসিক পদক্ষেপ। মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ব্যবস্থায় কঠোরতা আরোপ করতে না পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসের মধ্যে 4 মাসই মূল্যস্ফীতি 9% ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে উচ্চ হারে। তবে প্রতিষ্ঠানটির অপর এক পরিসংখ্যান বলছে, দিন দিন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি অনেকটা মন্থর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির গতি বাড়ানোকেই অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও অর্জন করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। গেল বৃহস্পতিবার নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি পরিচালনা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামে, কমে যায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নীতি সুদহার কমানোর সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী নেতারা। অত্যন্ত ভালো একটা কাজ করলো সেন্ট্রাল ব্যাংক, কারণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলে আমাদের প্রাইভেট সেক্টরের ওপরে এবং বিশেষ করে যেই ভয়াবহ একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো বা কিছুটা বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়বে কিছুটা হলেও, এবং এই দুটো নেট এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই এমন পদক্ষেপে চ্যালেঞ্জও রয়েছে। হওয়া দরকার ছিল এখন বাড়ানো, সেটা না বাড়ায় তারা কমাইছে, এটা একটা দুঃসাহসিক কাজ করছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, এই দীর্ঘদিন এইভাবে যদি আপনি নীতি সুদের এইভাবে বাড়ায় রাখেন তাহলে অর্থনীতি আবার ভিন্নভাবে সমস্যা হতে পারে। মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একটা মেকানিজম, নট অনলি মেকানিজম। সেই ক্ষেত্রে আপনি পণ্য প্রোডাকশন সাপ্লাই বাড়ান, আপনি সেখানে সাবসিডি দেন, আপনি এই যে মার্কেটিং চ্যানেলটাকে ঠিক করেন। তবে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রীর দাবি লোকসানে আছে বিপিসি, কিন্তু সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানের দাবি কোনো লোকসানই নেই। সম্প্রতি জাতীয় সংসদে আমদানি করা জ্বালানি তেলের এলসি পেমেন্টের বরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গেল 4 মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়েছে 18,000 কোটি টাকার বেশি। চেয়ারম্যান ও মন্ত্রীর তথ্যের এমন বৈপরীত্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলেই কি লোকসানে বিপিসি? হুরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা না বাড়ানোই লোকসানের মুখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যুদ্ধ পরিস্থিতিতে চড়া দামে তেল কিনে দেশে কম দামে বিক্রি করায় গত 4 মাসেই প্রতিষ্ঠানটির লোকসান ছাড়িয়েছে 18,699 কোটি টাকা। সংকটের ভয়াবহতা ও বিপুল লোকসানের চিত্র তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেয় বিপিসি। চিঠিতে বিপিসির মারাত্মক তারল্য সংকটের চিত্র তুলে ধরা হয়। আমাদের যে পরিমাণ অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে এই সময়, আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাদের ইএমআরডির মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি কন্টিনিউয়াসলি, যেন এই টাকাগুলো আমাদেরকে যে ভর্তুকিটা দিতে হলো সেটা যেন সরকার আমাদের ফিল আপ করে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পুরো প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই ঘাটতি পূরণ না হলে দেশের পুরো জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সরকার কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। এটা যদি করতে পারে তাহলে দুই ক্ষেত্রে লাভবান হবে, লসের ইয়েটাও কমে যাবে, আর আমার আপৎকালীন সময়ে যাতে বাংলাদেশের মানুষ যাতে জ্বালানি তেল পায় সেটারও ব্যবস্থা হয়ে যাবে। লস দেওয়ার ব্যাপারটা আগে থেকে করা থাকে। কুইক রেন্টালের নামে এগুলো যখন সরকার উদ্বৃত্ত উৎপাদন হয় তখন না কিনলেও তাদেরকে একটা চার্জ নামে দেয়া হয়। সবগুলো হচ্ছে এখানে লস হওয়ার মতো আয়োজন আগে থেকে যে সরকার হোক এগুলো করে রাখা হয়, তো ফলত এটা ক্ষতিপূরণ দিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি নাই। তো এই মুহূর্তে আর্থিক সহায়তা না পেলে সময় মতো আমদানির মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলে চরম জ্বালানি সংকটের দিকে যেতে পারে দেশ, এমন মতো তাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন ধরে নেই প্রয়োজনীয় ওষুধ, পিল ও ইনজেকশন সরবরাহ। 2 চিকিৎসকের পরিবর্তে আছেন একজন, তিনিও অতিরিক্ত দায়িত্বে। সার্জনের অভাবে দীর্ঘ 5 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন, ওষুধ ও জনবল সংকটে চিকিৎসা নিতে গিয়ে বিনা সেবায় ফিরে যাচ্ছেন শত শত রোগী। ফাঁকা ওয়ার্ড, খালি বেড ও রোগীশূন্য বহির্বিভাগ দেখে বোঝার উপায় নেই এটি সদর হাসপাতাল। একসময় এখানে রোগীর ভিড় থাকলেও বর্তমানে পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগী আসে না বললেই চলে। সবশেষ 2022 সালে এখানে সিজারিয়ান অপারেশন হয়। গত 5 বছর ধরে গাইনি চিকিৎসক না থাকায় 20 শয্যার এই সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ বন্ধ।
পিরোজপুর শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চলতি বছরের জানুয়ারি থেকে পরিবার পরিকল্পনার পিল ও জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন সরবরাহ বন্ধ রয়েছে। আগে এই জায়গা সিজার হইতো মহিলাদের, এখন আর এই জায়গা সিজার হয় না। এই না হওয়ার কারণে আমাকে টাকা খরচা করে বারকুলের ক্লিনিক দিয়ে সিজার করা লাগে। সাধারণ ফ্যামিলিতে এখানে আসে চিকিৎসার জন্য, সব ওষুধটাই যদি এখান থেকে পায় সাধারণ ফ্যামিলি উপকৃত হয়। 2 জন চিকিৎসকের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র একজন। তিনিও এই কেন্দ্রের স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নন। এছাড়াও সংকট রয়েছে নার্স, আয়া ও নাইট গার্ডের। আমাদের ম্যান পাওয়ারের সংকট, আমাদের নাইট গার্ড নাই, আমরা নিজেরাই গেট খুলি রুগী আসলে। যেটুকু আমাদের দেয় সেটুকুতে মানে আমাদের যে পরিমাণে রোগী সেই হিসেবে আমাদের মানে সবাইকে বিতরণ করা সম্ভব হয় না। এদিকে হাসপাতাল ভবনটি জরাজীর্ণ হওয়ায় বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে পলেস্তারা। সামান্য বৃষ্টি হলে পড়ছে পানি, ফলে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে যাওয়া মা ও শিশু রোগীরা। সমস্যার সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের। নতুন একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়ার জন্য এটা অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে। এখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটা এমও ক্লিনিকের পদটা বর্তমানে শূন্য। আমরা এই বিষয়গুলো আমাদের অধিদপ্তর পর্যায়ে যোগাযোগ করছি। ঢাকা থেকে এটা রিজিওনাল ওয়ারহাউস পর্যন্ত আসছে। রিজিওনাল ওয়ারহাউস থেকে যখন আমাদের সাপ্লাই দিবে, আমাদের মাঠে তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামকে পরিকল্পিত ও বাসযোগ্য করতে 3টি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তবে বাস্তবায়নের ঘাটতিতে কোনোটি পূর্ণাঙ্গভাবে আলোর মুখ দেখেনি। এমন বাস্তবতায় এবার 25 বছর মেয়াদী 4র্থ মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ করেছে সংস্থাটি। নতুন এই পরিকল্পনায় নগরে উন্নয়নের পাশাপাশি আশেপাশের উপজেলাগুলোতে মিনি সিটি ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রস্তাবও রাখা হয়েছে। প্রায় 70 লাখ মানুষের বসবাস বন্দরনগরী চট্টগ্রামে। এই নগরীকে আধুনিক ও বাসযোগ্য করতে আগে 3টি মাস্টার প্ল্যান করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তবে একটিতেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এবার 25 বছর মেয়াদী 4র্থ মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ করেছে সিডিএ। নতুন এই পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, ভূমির পরিকল্পিত ব্যবহার, পর্যাপ্ত পার্কিং সুবিধা, নগরের সম্প্রসারণ এবং নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পরিবহন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পরিবেশ ও দুর্যোগ ঝুঁকি মূল্যায়ন, জলাবদ্ধতা নিরসনের নতুন খাল এবং আধুনিক পানি ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ 6টি জোনে ভাগ করে বাস্তবায়ন করা হবে এই প্রকল্প। মাস্টার প্ল্যানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার সমন্বয়ের উপর। সড়কের পাশাপাশি গণপরিবহনে রেল ভিত্তিক যোগাযোগ সম্প্রসারণেরও প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রামে যারা যেসব অন্যান্য সংস্থাগুলো আছে, অনেকে দেখা যাচ্ছে মাস্টার প্ল্যানটাকে ওন করে না। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের অন্যতম স্টেক হোল্ডার, পোর্ট, রোডস অ্যান্ড হাইওয়েস, এ ধরনের বড় বড় স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে সমন্বিতভাবে একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা। রেলের যে বর্তমান যে রেল লাইনগুলো আছে সেগুলোকে যেন রিভাইভ করে এবং আরবান রেলওয়ে যেন করতে পারে, সেই জন্য কিন্তু আমরা মানে বেশ অনেকগুলো প্রস্তাব দিয়েছি। শুধু নগর নয়, সীতাকুণ্ড, রাউজান, হাটহাজারী, আনোয়ারা ও পটিয়া সহ আশপাশের উপজেলাগুলোতে মিনি সিটি ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনাও রাখা হয়েছে। মাস্টার প্ল্যান যেদিন পাস হবে তারপর থেকে যেই সেবাদান প্রতিষ্ঠান কাজ করুক না কেন, মাস্টার প্ল্যান অনুযায়ী যদি তারা করে তাহলে এই নগর একটা নান্দনিক নগর হবে। অতীতের মাস্টার প্ল্যান বাস্তবায়নের নানা সীমাবদ্ধতা থাকলেও এবার জনসম্পৃক্ততা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের আশা নগর পরিকল্পনাবিদদের। শুধু ফিজিবিলিটি স্টাডি করা না, এই চট্টগ্রাম শহরে যারা যেসব সেবা প্রতিষ্ঠান আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে নিয়ে বা তাদের এক্সপার্টকে নিয়ে আমরা কোঅর্ডিনেশন কাউন্সিল করব আর কি। ৩,৫৮৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে 25 বছর মেয়াদী এই প্রকল্পের। 30শে সেপ্টেম্বর পর্যন্ত এর খসড়ার উপর মতামত, সুপারিশ ও আপত্তি জানাতে পারবেন নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 3 বছর ধরে নষ্ট নড়াইল শহর ও লোহাগড়া পৌরসভার 53টি সিসি ক্যামেরা। তাতে অপরাধ বেড়ে যাওয়া, নিরাপত্তাহীনতায় নগরবাসী। অন্যদিকে অপরাধী শনাক্তেও বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। তাই দ্রুত নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি এলাকাবাসীর।
2019 সালে বেসরকারি 2 সংস্থার উদ্যোগে নড়াইল শহর ও লোহাগড়ায় 53টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব ক্যামেরা। তবে রক্ষণাবেক্ষণের অভাব ও উন্নয়ন কাজের কারণে 4 বছরের মধ্যে বেশিরভাগ ক্যামেরাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রশাসন থেকে ক্যামেরাগুলো সচল করতে আর নেওয়া হয়নি উদ্যোগ। চুরি ছিনতাই প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, কিন্তু কিছুদিন চলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। নিরাপত্তা কবচ না থাকার সুযোগে নগরীতে বেড়েছে অপরাধ। কেবল গেল 1 বছরেই 40টি মোটরসাইকেল ও অর্ধশতাধিক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। 3 বছরের মতন আমাদের নড়াইলের সিসিটিভি সেইগুলো অকেজো হয়ে গেছে বা নেই, যার কারণে এখন দুর্বৃত্তদের দুরাচার অনাচার বেড়ে গেছে। তাদেরকে শনাক্ত করা আমাদের খুব কষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান করব, যত দ্রুত সম্ভব এইসব অঞ্চলের প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরাগুলো দিয়ে অন্তত মানুষের নিরাপত্তার কথাটি ওনারা চিন্তা ভাবনা করবেন। এছাড়া 26টি হত্যাকাণ্ড ঘটলেও সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার সূত্র উদ্ধারে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমরা যৌথ উদ্যোগ গ্রহণ করলে নড়াইলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সিসি ক্যামেরা আওতায় আবার 2টা পৌরসভার সহ আমি আমার নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নিয়ে আসতে পারবো এবং সেটার জন্য আমরা যথাযথভাবে উদ্যোগী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। নগরবাসীর নিরাপত্তায় দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করা হবে, কমে আসবে অপরাধ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধায় নদ নদীর পানি কমলেও কমেনি নদীর ভাঙন। প্রতিনিয়তই নদী গর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতভিটা, গাছপালা ও নানা স্থাপনা। শেষ সম্বলটুকু রক্ষায় ঘরবাড়ি খুলে অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অন্যদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। এতে নদী ভাঙন আর ফসল হানির দ্বিমুখী সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছেন জেলার হাজারো পরিবার। তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি নামলেও তীর জুড়ে বেড়েছে ভাঙনের তীব্রতা। প্রতিদিনই বিলীন হচ্ছে কৃষিজমি, বসতভিটা, গাছপালা ও নদী তীরের বিভিন্ন স্থাপনা। সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চণ্ডীপুর ও শখের বাজার, সদর উপজেলার মোল্লারচর ও ফুলছড়ি উপজেলার বালাসীঘাট, দক্ষিণ রসুলপুর জেলার অন্তত 45টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জায়গা জমি নেই, আর কিছু নাই, ওই যে স্কুলের ফিল্ডে দিয়ে দিছি, খালি দেখ চোখের পলকে যাবা নাকি, আমরা খামো কি চলমু কেমন করিয়ে, বাচ্চা খোঁচা মানুষ করবো কেমন করি। এদিকে নদী ভাঙনের পাশাপাশি কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিতেও। জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমনের বীজতলা, পাট, তিল, বিভিন্ন ধরনের শাকসবজি ও অন্যান্য আবাদি ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষক। মূলে গেল, আমার হইলো কোষ্টা গেল, পাট শাক গেল, করি খামো ক্যাঙ্কা করি, বাচ্চা খোঁচা বাঁচামো ক্যাঙ্কা করিয়ে। এই বলতেছে যে বস্তা ফেলাচ্ছি 62,000, 60,000, এরা শুধু মুখে বলে, কাজে করেন। এমন নদী ভাঙ্গা লোক আমরা, রাত হইলে শুতলেই মনে হয় ভাঙ্গন। 14 ভাঙ্গা দিয়ে এই যে এই জায়গাতে এসে বাড়ি আর ভাঙবে পাম না, এখন নদী যায়, নদীতে বসে যাবো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন ঠেকাতে জেলার 34টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে জিও ব্যাগ ফেলে রক্ষার কাজ চলছে। আর ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষক ভাইদের আমরা পাশে থেকে পরামর্শ দিয়েছি। প্রায় 87 হেক্টর বীজতলা আবার নতুন করে আমাদের কৃষক ভাইরা করেছে। আমাদের যে করণীয়, পরবর্তী যে করণীয়, সেগুলি আমরা অব্যাহত রাখবো। আমরা 34টি জায়গায় জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। অন্যান্য জায়গাগুলোতে ভাঙন প্রতিরোধের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে, ওগুলোতে অনুমতি পেলে ওগুলোতেও কাজ বাস্তবায়ন করা হবে। ভাঙন প্রতিরোধে সাময়িক সুরক্ষা নয়, স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি নদীপাড়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষার সৌন্দর্য, প্রকৃতির রূপ আর বাঙালির সংস্কৃতিকে এক সুতোয় গেঁথে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব আজ শ্রাবণের আমন্ত্রণে। নাট্যদল মেঘদূত এর আয়োজনে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে শিল্পীরা বর্ষার আবহ, প্রেম, প্রকৃতি ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরেন নানা পরিবেশনায়। সাংস্কৃতিক এ আয়োজনে নাটক, কবিতা, গান ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। শিল্পীদের পরিবেশনা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন উপস্থিত দর্শক শ্রোতারা। স্থানীয় শিল্পী ও সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রতিশ্রুতি আয়োজকদের।